যাত্রাই শুরু করেছে সোহাগী দিয়ে। একদিন আমি আর শুক্লাদি আমার বন্ধু আমরা দুজন মিলে মাটি নিয়ে খেলছিলাম। খেলতে খেলতে ও একটা ট্যাপা পুতুলের আকৃতির একটা ছোট্ট মাটির পুতুল বানায়। তারপরে আমাদের ওই মাটির পুতুলের সাথে ও একটু সুতা বেঁধে আমাকে একটা ছোট্ট লকেটের মতো বানিয়ে দেয় এবং আমি ওটা হাতে নিয়ে দেখি যে ওটা কিছুক্ষণের মধ্যেই আমার হাত থেকে ওটা ভেঙে যায়। তার আগে ভেঙে যাওয়ার আগে শুক্লাদি বলছিল যে আতি এই এত সুন্দর মাটির পুতুল চলো আমরা বন্ধু বান্ধবকে উপহার দিই। ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা শুরুতে এই সোহাগী পুতুলটা বানিয়েছি। শুরুর দিকে সোহাগী একদম হাতে বানানো হতো, এখনও হাতে বানানো হয়, কিন্তু এখন ওটা আরেকটু মজবুত কী করে রাখা যায় ওই প্রসেসে বানানো হয়। সোহাগী বানানোর সময় আমাদের মনে হলো যে সোহাগীকে কেন আমরা সবসময় শুধু মাটির রঙেই দেখি। এটা যদি প্রেমিকা হয়ে থাকে এবং এটা যদি এরকম রঙিন হয়ে থাকে তাহলে সোহাগী মাটির রঙে যেমন হবে, ওটার পাশাপাশি আমাদের এখানকার বেশিরভাগ মেয়েরা এক ধরনের এইরকম এক ধরনের হীনমন্যতা বোধে ভোগে যে ওদের গায়ে রং নিয়ে এক ধরনের হীনমন্যতা থাকে, ওদের চেহারা নিয়ে হয়তো এক ধরনের হীনমন্যতা বোধ থাকে। ওই হীনমন্যতা বোধটা কাটানোর জন্যই আমরা সোহাগী যখন বানিয়েছি তখন ওটা মাটির রঙে যেরকম বানিয়েছি সেরকম কালো রঙেও বানিয়েছি। এবং কালো রঙের যখন সোহাগী আমরা বানিয়েছি তখন আমরা দেখেছি বেশিরভাগ প্রেমিক এই কালো সোহাগীটাই তাদের প্রেমিকাকে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওইটার রেশ ধরেই আসলে আমরা ধীরে ধীরে শাড়িতে গিয়েছি। কিন্তু শুরুর দিকে আমরা এত জুয়েলারি নিয়ে কাজ করবো এটা একদমই ভাবিনি। পরে অনেক শাড়ি করেছি, অনেক কিছু করেছি। তারপর ধীরে ধীরে মনে হলো এই শাড়িগুলোর সাথে পরার জন্য খুব সহজ সাধারণ মাটির কাছাকাছি বা প্রকৃতির কাছাকাছি এইরকম গহনা আমাদের আশেপাশে একটু কম আছে। এবং নিজেদের তাগিদেই ধরেন একটা শাড়ি পরেছি, ওটার সাথে কি গহনা পরলে ওটা অনেক বেশি বেশি মনে হবে না, আবার জিনিসটা মানানসই হবে, একটু মিষ্টি হবে, মিঠা হবে, এরকম একটা গহনা বানানোর তাগিদ থেকে শুক্লাদি মূলত শুরুর দিকে গহনাগুলো ডিজাইন করেছে। একদম প্রথম দিকে শুধুমাত্র কাঠপুতির মালা, আদিবাসী নকশা, তারপরে খুব সহজ সাধারণ শুধু কাইতনের মালা, এই গহনাগুলো দিয়ে শুরু করেছিলাম। তারপরে ধীরে ধীরে আমরা মেটালে ঢুকেছি। মেটাল নিয়ে যখন কাজ করেছি তখন আশেপাশে যত মেটালের ডিজাইন দেখেছি আমাদের মনে হয়েছে ওই ডিজাইনগুলো অনেক জটিল, কিন্তু আমরা আরও সহজ নকশার একটা ছোট্ট পাত্তি অথবা একটা ছোট্ট পাতা অথবা যত সহজ আলপনায় কাজ করা যায় আমরা মেটাল নিয়ে ওভাবে কাজ করা শুরু করেছি। এবং কাজ করতে গিয়ে আমরা আবিষ্কার করলাম যে আমাদের একদম নানি দাদির আমলের যে গহনাগুলো ছিল, একদম কানের টপ বা একটা, আমার নানিকে আমি দেখেছি যে একটা ছোট্ট ফুলের মধ্যে একটু নেল পলিশের রং দিয়ে বা আলতার রং দিয়ে উনি রং করতেন গহনায়। আমরা এখন যখন গহনা নকশা করতে এসেছি তখন আমরাও ওই একটু নেল পলিশ একটু আলতা দিয়ে রং করা যায় এমন গহনাগুলো বানানো শুরু করলাম। এই সহজ গহনাগুলো যখন অ্যাকসেপ্টেন্স বাড়তে থাকলো তখন আমরা ভাবলাম যে আমরা রূপা নিয়ে কাজ করি। কিন্তু আমাদের মনে হলো রূপার গহনার ইতিহাস দেখলে বা যে কোনো মেটালের ইতিহাস দেখলে দেখা যায় ওরা হাতুড়ি দিয়ে পিটিয়ে বা চ্যাপটা করে বা ওটার সাথে অন্য একটু কাঠ যোগ করে ওরা আগে রূপার গহনা বানাতো, একদম আদি রূপার গহনা যেরকম হতো। আমরা ধীরে ধীরে আমাদের রূপার গহনাগুলো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে রূপার গহনাগুলো ডিজাইন করলাম। এবং এখনও রূপার গহনা একদমই নতুন আসছে, আমরা মাত্র কাজ শুরু করেছি রূপার গহনা নিয়ে। কিন্তু এই রূপার গহনা, পিতলের গহনা, তারপরে অন্যান্য আরও 10টা মেটালের গহনা, বীজের গহনা। বীজের ভাবনাটা এসছে আমরা বিভিন্ন সময় যখন শাড়ির ছবি তুলি তখন আমরা দেখেছি যে আমরা শাড়ির ছবি তুললে একটু রং পাস করার জন্য আমরা চন্দন দানা দিয়ে ওই শাড়িটার ছবি তোলা শুরু করেছি। কখনো কখনো চাল দিয়ে তুলেছি, কখনো কখনো এরকম ছোটোখাটো বীজ দিয়ে আমাদের ছবি তুলতে খুব ভালো লাগতো। পরে মনে হলো এই বীজেরই যদি গহনা হয়, এই শাড়িটার সাথে যেহেতু আমরা ছবি তোলার সময় বীজ ব্যবহার করি, কেননা গহনা হিসেবেও বীজের ব্যবহার আসুক। বীজের ভাবনা থেকে মনে হলো কেননা গহনার ভিতরে শামুক আসুক, ঝিনুক আসুক, কড়ি আসুক। পরে আমরা ধীরে ধীরে বুঝলাম যে আমাদের আসলে মূলত গহনার ইন্সপিরেশন প্রকৃতির বিভিন্ন এলিমেন্ট, তারপরে আদি নকশা এবং সহজ সরল এইখানকার দেশি যে আলপনা, ওইখান থেকে আমরা মূলত গহনার ক্ষেত্রে ইন্সপিরেশন পেয়েছি। একদিন আমার মনে আছে আমার বন্ধু শুক্লাদির বাসায় একটা মেয়ে সোহাগী পরে এসছে, কিন্তু ওর ঠিক যেই শাড়িটা দিয়ে পরে এসছে ওই শাড়িটার সাথে সোহাগীটা আমাদের ঠিক জুৎসই মনে হচ্ছিল না। পরে আমাদের মনে হলো যে আসলে পরলে সোহাগী পরবে কিসের সাথে, একটা সরল সাধারণ শাড়ির সাথে, কিন্তু ওই শাড়িটা কই। ওই ভাবনা থেকে আমরা প্রথম সোহাগীর কারণে লাল নামে একটা শাড়ি বের করলাম।
একদম লাল টুকটুকা একটা শাড়ি, এবং ওই শাড়িটার সাথে আমরা সোহাগী একসাথে কম্বো করে আমরা ভাবলাম। যখন আমরা শাড়ি নিয়ে ভাবছি তখন দেখলাম যে শাড়ির আসলে একটা আঁচল থাকে, যে আঁচলটা আসলে আকাশের সিম্বলিক নাম, যে এই শাড়িটার এই অংশটুকু আসলে আকাশকে রিপ্রেজেন্ট করে। শাড়িটার একটা পাড় থাকে, যেই পাড়টা আসলে ভূমির মানে নদীর পাড়কে রিপ্রেজেন্ট করে, আর মাঝখানে থাকে জমিন। এই জমিনটা আসলে ভূমিকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি, বাকি থাকলো নদী। এই নদীটাকে, এই নদীটা হচ্ছে যে শাড়িটা পরছে। এই পুরো ব্যাপারটা আমাদেরকে খুবই মুগ্ধ করলো শাড়ি। তারপরে আমরা লাল নামে যে শাড়িটা বের করলাম, দেখলাম যে মানুষজন আসলে এই শাড়িটাকে শাড়ি না বলে এই শাড়িটাকে লাল নামেই সম্বোধন করছে। এখান থেকে আমাদের মনে হলো আমাদের প্রত্যেকটা শাড়ির আসলে একটা নাম থাকা উচিত, যেই নামটা এই শাড়িটার যেই চরিত্র, যে রং, যে বৈশিষ্ট্য, বা শাড়িটা ঠিক দেখলে যে জিনিসটার কথা মনে হয় ওই জিনিসটার মতো এটার একটা নাম দেওয়া উচিত, যেহেতু এটা একটা ক্যারেক্টার। ওইখান থেকে আমরা আসলে প্রথমে একটা শাড়ি ভাবি। ধরেন আমাদের একটা শাড়ি আছে মায়াবতী। এই মায়াবতী শাড়িটার মজার ব্যাপার হলো যে একটা কালো শাড়ি, লাল পাড়ের একটা শাড়ি মায়াবতী, এটা আজ পর্যন্ত যত বন্ধু পড়েছে তাদেরকে সত্যি সত্যি মায়াবতীই মনে হয়েছে। ধরেন একটা শাড়ি আছে, শাড়িটার নাম হচ্ছে সুন্দরী, এবং এই শাড়িটা যখনই কেউ পরে ওকে দেখে মনে হয় একটা সুন্দরী একটা কিছু। একটা শাড়ি আছে পাতা। ওই পাতা শাড়িটা পরলে আসলে এখন পর্যন্ত আমি কাউকে বলতে শুনিনি যে আপনাদের সবুজ শাড়িটা কিনতে চাই। একদম স্পেসিফিকলি ওরা জানে পাতা কোন শাড়ি। তো এরকম করে ছোট ছোট ভাবনা থেকে আসলে আমি দেখলাম যে আমাদের প্রত্যেকটা শাড়িরই একটা করে নাম দেওয়া হয়েছে, এবং এই প্রত্যেকটা শাড়ির এই নামটাই ওই শাড়িটার সৌন্দর্য আরও অনেক বেশি, মানে গ্রহণযোগ্যতা এবং সৌন্দর্য দুটাই বাড়ছে। এনডি সিল্ক আছে আমাদের এখানে, সিল্ক আছে আমাদের এখানে, সুতি শাড়ির পাশাপাশি আমরা প্যাচওয়ার্ক নিয়ে কাজ করি, কিন্তু বেশিরভাগই আমরা আসলে সুতি শাড়ি নিয়ে কাজ করি, কারণ সুতি শাড়িটার সুতা যেটা ওটা আসে তুলা থেকে, এবং তুলা একদম গাছ থেকে আসে। এই পুরো ব্যাপারটা, এবং শাড়িটা খুব নরম হয়, আরাম হয়, এই পুরো ব্যাপারটা আমাদের খুব পছন্দ। আমাদের যখন জামা কাপড় বানানোর ভাবনা এসছে, ওই ভাবনাটা ভীষণ শহুরে। আমরা দেখলাম যে ঢাকা শহর আসলে খুবই ক্লামজি, অনেক কালার, মানে অনেক মেসি একটা জায়গা। মানে এই রিক্সা, তারপরে ট্রাক, বাস, গাড়ি এবং মানুষজন রাস্তায় যেভাবে হাঁটে, এইটা না খুবই ক্লামজি। এবং এই ক্লামজিনেস থেকে আমাদের মনে হলো যে জামা কাপড় যদি আমরা বানাতে চাই, আমাদের আসলে এই ব্রাইট কালারটা নিয়ে কাজ করা উচিত। এবং কিভাবে জানি আমাদের এই ঢাকা শহরে এই বিউটিটা কাপড়ে কনভার্ট করতে ইচ্ছা করলো। এবং তখন আমরা ভাবলাম যে আমাদের ফ্যাব্রিক কী হবে, এবং যখন ফ্যাব্রিকের কথা মাথায় আসলো, এবং তখন আমাদের মনে হলো যে আমরা শাড়ি যেই নারীর জন্য বানাচ্ছি, ওই শাড়িটা আসলে ঢাকা শহরের সবচেয়ে কর্মঠ মেয়ে কারা, এবং ওই কর্মঠ মেয়েগুলো কি পরে। এবং পরে আমরা দেখলাম যারা ভীষণ কর্মঠ, যারা ইট ভাঙছেন, গার্মেন্টসে যাচ্ছেন বা এরকম ভারী কাজগুলো করছে, ওনারা যেই ধরনের শাড়ি পরে
ওই শাড়িটা আসলে অনেক কালারফুল, একদম হুবহু ওই শাড়িটাকেই কেটে কুটে টুকরা করে যদি প্যাচওয়ার্ক করা যায় তাহলে আসলে খুব কালারফুল একটা ফ্যাব্রিক বের হয়। আমাদের বাসাবাড়িতে যারা কাজ করেন বা যারা ইট ভাঙেন তারা যেই শাড়িটা পরেন ওই শাড়িটার মোটিভ থেকে ইন্সপায়ার হয়ে যদি কোনো জামা হয় ওই জামাটা আসলে মানুষ গ্রহণ করবে কিনা এটা নিয়ে এক ধরনের সন্দেহ ছিল, কিন্তু আমাদের ক্রেতা বন্ধুরা আসলে খুবই মুক্তমনা। আমরা দেখলাম যে ওনারা একদম সাদরে পুরো ব্যাপারটা মেনে নিল। এরপরে মনে হলো এই প্যাচওয়ার্কের কাপড়টা তো আসলে অনেক রঙিন, এই রঙিনটার সাথে ওরা কি পরবে, কারণ অনেক কিছু রং হয়ে গেলে একটু ব্রিদিং স্পেস লাগে। ওই ব্রিদিং স্পেসের কথা ভেবে আমরা বিভিন্ন রকম এক রঙের স্কার্ট, এক রঙের প্যান্ট বা প্যাচওয়ার্কের কোটি হইলে ভিতরে যেন এক রঙের জামা পরা যায়, এরকম করে আমরা ধীরে ধীরে এক রঙের কিছু জামা কাপড় বানানো শুরু করলাম। মূলত যদি আমাদের এখানে জামা কাপড়ের কথা বলা হয় তাহলে আমি বলবো এই জামা কাপড়টা খুবই ঢাকা বা শহুরের থেকে ইন্সপিরেশন, আমাদের যে শহর থেকে আমরা ইন্সপায়ার্ড, বিভিন্ন বিলবোর্ড থেকে ইন্সপায়ার্ড, বিভিন্ন গাড়ি থেকে ইন্সপায়ার্ড, মানে রিক্সা, বাস, ট্রাক এই সমস্ত কিছু থেকে ইন্সপায়ার্ড। আর ফ্যাব্রিকটা যেটা ওটার ইন্সপিরেশন আসলে এইখানকার কর্মঠ মেয়েরা যে কাপড়টা পরে ওই কাপড়টা থেকে। যেহেতু এই কাপড়গুলো মানুষ গায়ে জড়াচ্ছে এবং এইটা একটা ক্লামজি শহর, তাই আমাদের মনে হয়েছে যে এই কাপড়গুলোর সাথে যদি একটু মায়া অ্যাড করা যায়, মানে একটা মানুষ যদি নিজে কাঁথা স্টিচটা করে বা একটু ছোট্ট একটা জিনিস রাখা যায় যেটা দিয়ে বোঝা যাবে এটা হাতে বানানো কাপড়, মানে আরেকটা হাতের স্পর্শ আছে পুরো বিষয়টা, তাহলে হয়তো মানুষের এই ক্লামজি জায়গা থেকে একটু শান্তি পাবে। আমাদের মূলত ইন্সপিরেশন এটাই যে মানুষ একটু শান্তিতে যা পড়ছে সেটার মধ্যে কোনো একটা পজিটিভ এনার্জি ক্যারি করুক, সেটা আমাদের জামা কাপড় হোক আর শাড়ি হোক আর গহনা হোক, এটাই আমাদের মূলত ইন্সপিরেশন। আজকে মডেল জান্নাত, ও এমনিতেই মাশাআল্লাহ অনেক প্রিটি, আর আজকে আউটফিটও পরেছে অনেক সুন্দর। তো ওকে আমরা একটু ভিনটেজ, গথিক সব মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা লুক দিব। মেকআপের বেসিক যে নিডগুলা, এর মধ্যে রুল নাম্বার 1 আসে ক্লিনিং। আমরা একটা ভেজা ওয়াইপ দিয়ে কীভাবে এরকম যেন আমার মডেলকে বারবার নড়াচড়া না করতে হয়, এরকম করে দেন ওর মুখটা ক্লিন করে নেব। আমি একটা অয়েল দিচ্ছি। অয়েলটাকে দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের মেকআপের আর স্কিনের মধ্যে একটা ব্যারিয়ার দরকার, না হলে স্কিনটার উপরে যত কেমিক্যাল পড়বে স্কিন ড্রাই হতে থাকবে। স্কিন যেন বারবার মেকআপে ড্রাই না হয়ে যায়, একটা অয়েল দিয়ে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এবার যাবো একটা ময়শ্চারাইজারে, একটা গুড কোয়ালিটির ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার যেটা ওয়াটার বেস। এখন অয়েল বেস যদি হয় তাহলে মেকআপ মেল্ট করতে থাকবে। ময়শ্চারাইজারটাও আমি হাতেই দিব। এরপর দিচ্ছি প্রাইমার। প্রাইমারের কাজ এর আগের এপিসোডেও আমি বুঝিয়ে বলেছি অনেক ডিটেলসে, আরেকটু বলছি। প্রাইমার হচ্ছে একটা ব্যারিয়ার যেটা দিয়ে আমি যে ময়শ্চারাইজার দিয়েছি ওইটাকে ওখানে রেখে মেকআপের যে পোর্শনটা আছে ওইটাকে লক করে ধরে রাখবে। আমি এটাকেও হাত দিয়ে দিব। তো আমি টি জোনটাকে বেশি প্রায়োরিটি দিব, কারণ মানুষের টি জোনেই বেশি প্রবলেম থাকে। টি জোন হচ্ছে এটা আর এটা। ওর চোখের নিচে ডার্ক সার্কেল আছে, এটাকে আমি কমানোর জন্য এখন গ্রেনেস রিডিউসার দেব, যেটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার কারেক্টার আমাদের কোন কোন কাজ করে সেটা হচ্ছে ডার্ক সার্কেল, ডার্ক স্পট বা ব্ল্যামিশেস, এগুলোর উপর দিয়ে যদি আমি এরপর ফাউন্ডেশন দেই তখন ফাউন্ডেশনের নিচ থেকে কালো কালো বোঝা যাবে না, মানে ওই ডার্কনেসটা কমে আসবে। এখন ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশন আমার ফেভারিট দুইটা ফাউন্ডেশন আমি নিয়ে আসছি, যেহেতু ফেয়ার তো আমি ফেয়ার টোনটাই ইউজ করব। ফাউন্ডেশন আমরা অলওয়েজ হালকা ড্যাব করে করে বসাবো এবং এক জায়গায় দিয়ে আরেক জায়গায় চলে যাব না, এখান থেকে দিতে 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 দেন আমরা আগাবো পিছাবো। ফাউন্ডেশন কখনোই মেখে দেওয়া যাবে না। ফাউন্ডেশন যদি আমরা ব্রাশও ইউজ করি, ব্রাশের পরে আবার স্পঞ্জ ইউজ করতে হবে। তো দুইটা আমি একসাথে না করে একটা দিয়ে আমি কাজ সারি।